স্বাগত ব্যবসাপাতি সারাদিনের সাথে আছে আমি শারমিন সেতু। শুরুতেই দেখে নেব ঢাকার পুঁজিবাজার ইন্ডেক্সের মুভমেন্টটা কেমন হয়েছে। আজকে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আর মাত্র একটি কার্যদিবস আছে ঈদুল আজহার আগে। আমরা দেখতে পাচ্ছি ডিএসসি প্রধান সূচক ডিএসসি এক্স ইন্ডেক্সটি এই মুহূর্তে 5.86 পয়েন্টের মতো বেড়ে 4836 পয়েন্টে রয়েছে। পাশাপাশি অন্য দুটো সূচকের ক্ষেত্রে ডিএস 30 সূচকটি 2.72 পয়েন্টের মতো বেড়ে 1853 পয়েন্টে এবং সরিয়া সূচক ডিএসসি এস ইন্ডেক্সটি 0.19 পয়েন্টের মতো বেড়ে 1186 পয়েন্টে। মোট লেনদেন 189 কোটি টাকা ছাড়িয়েছে এই মুহূর্তে ঢাকার পুঁজিবাজারে। হাত বদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগই এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দর বৃদ্ধি তালিকাতে 113টি দর বেড়েছে, 89টি দর হারিয়েছে। শুধুমাত্র শেয়ারগুলোর ক্ষেত্রে 125টি দর বেড়েছে, 92টি দর হারিয়েছে এবং মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে 3টি ফান্ডের দর বাড়লেও 11টি ফান্ড এখন পর্যন্ত দর হারানো তালিকাতে রয়েছে। জানিয়ে রাখি ব্যবসাপাতি অনুষ্ঠান চলাকালে আপনারা আপনাদের মতামত এবং প্রশ্ন পাঠাতে পারবেন এসএমএস এর মাধ্যমে। আর এসএমএস পাঠাতে BIZO লিখে স্পেস দিন, এরপর আপনার নাম লিখে মতামত এবং প্রশ্ন পাঠিয়ে দিন 16232 নম্বরে যে কোনো মোবাইল অপারেটর থেকে। পুঁজিবাজারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান। কথা বলছি তার সাথে। জনাব জিয়াউর রহমান, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? জি, ভালো আছি। শুরুতে জানতে চাইবো ইন্ডেক্স এবং ট্রানজ্যাকশনের মুভমেন্টটা দেখলেন তো। ঈদুল আজহার ছুটির আগে মাত্র একটি কার্যদিবস রয়েছে, আপনার কাছে কি মনে হয় এই মুহূর্তে ট্রানজ্যাকশন মুভমেন্টটা কেমন মনে হচ্ছে? প্রতি বছরই কিন্তু ঈদের আগে আমরা এরকম একটা চিত্রই দেখি, যদি তার আগে খুব একটা গতিশীল বেশিও থাকে বাজার, তারপরেও কিন্তু ঈদের ঠিক আগে আগে এসে একটু ধীরস্থির হয়ে যায় বাজার। কারণ আপনি জানেন যে অনেকেই ঈদের ব্যস্ততার জন্য কনসেন্ট্রেশনটা মার্কেট থেকে সরে তার ব্যক্তিগত জীবনের ঈদের কেনাকাটা আনুষঙ্গিক এসবের দিকে চলে যায়। কেউ কেউ ঢাকা ছেড়ে গ্রামের বাড়ির দিকে যান এবং কারো কারো আবার নগদ টাকা উত্তোলন করতে হয় কেনাকাটা সহ, আপনার জাকাত কুরবানি এরকম যে অনেকগুলো অনুষঙ্গ থাকে এবং সে কারণে ফান্ড প্রত্যাহার হয় তুলনামূলকভাবে, কিন্তু ফান্ড নতুন ইনজেক্ট হয় কম। এটি একটি বিষয়। একটি বিষয় হচ্ছে যে অনেক বড় বড় বিনিয়োগকারী আছেন যারা মার্জিন ঋণ নিয়ে ব্যবসা করেন, তারা চিন্তা করেন যে আমি 7 দিন ছুটিতে থাকবো, এই 7 দিন শেয়ার বাজার লেনদেন হবে না, শেয়ার ওঠানামা হবে না, তাহলে কেন আমি এই 7 দিনের ইন্টারেস্ট দেবো? সুতরাং আমি শেয়ারগুলো বিক্রি করে বসে থাকবো, আমি আবার ছুটি যখন শেষ হবে তারপর আবার নতুন করে এন্টার দিব বাজারে, নতুন করে বিনিয়োগটা করবো। তো এই সব কিছু মিলেই কিন্তু আমরা দেখি যে ঈদের ঠিক আগে আগে একটু বাজার গতি হারায় এবং লেনদেনটা একটু কমে যায়। সেই বিবেচনায় কিন্তু আমরা খুব খারাপ বলবো না, কারণ গতকালও দেখেছেন আপনি ঢাকা স্টক এক্সচেঞ্জে 400 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, আজকেও হয়তো 350 থেকে 400 কোটি টাকার লেনদেন হবে। তো আমরা মনে করছি যে এই লেভেলটা এই পর্যায়ে ঠিকই আছে। আরেকটি বিষয় হচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেটা সবসময় দেখি যে বিনিয়োগকারীদের পার্টিসিপেশনে প্রাতিষ্ঠানিক ইনভেস্টমেন্টটা বিশেষ করে এটা আমরা ঈদের আগ মুহূর্তে বলে শুধু না, এ মাসের শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি এটা। এই বিষয়টি আপনার কাছে কি বলে মনে হচ্ছে? এটির সাথে একটি বড় আতঙ্কের বিষয় বাজারে রয়ে গেছে। আপনি জানেন যে ব্যাংক কোম্পানি আইন সংশোধন হয়েছে, নতুন যে ব্যাংক কোম্পানি আইন হয়েছে তার ফলে পুঁজিবাজারে ব্যাংকের সংশ্লিষ্টতা বা তার বিনিয়োগের যে সীমা সেটি অনেক কমে গেছে। তো এই আইনটি প্রণয়নের আগেই কিছু কিছু ব্যাংক বিনিয়োগ করেছিল এই পরিমাণ যে নতুন আইনের কারণে তা সেটি সীমার অতিরিক্ত হয়ে গেছে। এই ধরনের যে অতিরিক্ত বিনিয়োগ আছে সেগুলোকে সমন্বয় করতে হবে আগামী বছরের 23 জুলাইয়ের মধ্যে। আপনি জানেন যে ব্যাংক কোম্পানি আইন নতুন যেটা হয়েছে সেটাতে বলা হয়েছিল এই আইন পাশ হওয়ার 3 বছরের মধ্যে বাড়তি বিনিয়োগ সমন্বয় করতে হবে। সুতরাং আমরা যতটুকু জানি প্রায় 5,500 কোটি টাকার বাড়তি বিনিয়োগ রয়ে গেছে বাজারে। এই 5,500 কোটি টাকার যদি বিনিয়োগ সমন্বয় করতে হয়, সময় কিন্তু খুব বেশি না, এই সময়ের মধ্যে এই বাজার এতটুকু চাপ নিতে পারবে কিনা এই নিয়ে কিন্তু অনেক বিনিয়োগকারী বিশেষ করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীও কিন্তু উদ্বিগ্ন। তারা ভাবেন যে আপনি যেটা বলছিলেন যে এই সময়ের মধ্যে এটা অ্যাডজাস্ট করতে পারবে কিনা, তো আপনার কাছে কি মনে হয় এটা অ্যাডজাস্টমেন্টের জন্য আরেকটু বেশি সময় পেলে, যদি সেন্ট্রাল ব্যাংক থেকে আরেকটু বেশি সময় দেয়, তাহলে এটা আমাদের পুঁজি বাজারে সেভাবে কোনো নেগেটিভ ইমপ্যাক্ট ফেলবে না, এটা কি আপনার মনে হচ্ছে? যদি সময় না বাড়ায় তাহলেই কিন্তু পুঁজিবাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে এবং এর ফলে কিন্তু বাংলাদেশ ব্যাংক তার যে সেক্টরকে রেগুলেট করে ব্যাংকিং সেক্টর, সেই ব্যাংকিং সেক্টর কিন্তু এফেক্টেড হবে। আপনি জানেন, আমি আগেই বলেছি যে কয়েকটি ব্যাংকের অতিমাত্রায় বিনিয়োগ আছে, সুতরাং এই ব্যাংকগুলো যদি লোকসান দিয়ে শেয়ার বিক্রি করে অ্যাডজাস্ট করার জন্য, তাহলে তাকে তো লোকসান দিতেই হচ্ছে, এটি একটি বিষয়। আবার যখন তার অ্যাগ্রেসিভ সেলের কারণে সামগ্রিক বাজারে দরপতন হবে, তখন অন্যান্য যেসব প্রতিষ্ঠান, ব্যাংক, লিজিং কোম্পানি যাদের হাতে বিনিয়োগ আছে, শেয়ার আছে, সেগুলোর দাম কিন্তু কমে যাবে। সুতরাং সবারই কিন্তু ওই ক্ষতির মুখে পড়তে হবে। তার চেয়ে একটি ভালো সমাধান হতে পারে যদি বাংলাদেশ ব্যাংক বিষয়টিকে খুবই পজিটিভলি নিয়ে 3 থেকে 5 বছর পর্যন্ত সময় বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু এই ব্যাংকগুলোকে শেয়ার বিক্রি করতে হবে না। আবার বাংলাদেশ ব্যাংক যেটা চাচ্ছে যে তাদেরকে আইনি সীমার মধ্যে নিয়ে আসা, সেটিও কিন্তু পর্যায়ক্রমে হয়ে যাবে শেয়ার বিক্রি না করেই। কারণ আপনি জানেন যে প্রতি বছর যে ব্যাংকগুলো মুনাফা করে, সেই মুনাফার একটি অংশ কিন্তু তার রিজার্ভে যায়, আনডিস্ট্রিবিউটেড প্রফিটও থাকে। সবকিছু মিলিয়ে কিন্তু তারপরে কেউ কেউ বোনাস শেয়ার দিচ্ছে,
তার পেড আপ ক্যাপিটালটা বড় হচ্ছে, কেউ রাইট শেয়ার ইস্যু করছে। এখন যে আইনে শর্ত দেওয়া আছে সেটা হচ্ছে যে একটি ব্যাংকের রেগুলেটরি ক্যাপিটালের 25% সে পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারবে। এই রেগুলেটরি ক্যাপিটালের মধ্যে তার রিজার্ভও পড়ে, তার পেড আপ ক্যাপিটালও পড়ে। সুতরাং সবকিছু মিলিয়েই কিন্তু ব্যাংকগুলোর সক্ষমতা এমনিতেই বেড়ে যায় এবং 3 বছরের মধ্যে আমাদের যে হিসাব বলে 3 বছরের মধ্যে কিন্তু যার যত অতিরিক্ত বিনিয়োগ আছে সেই জায়গাটুকু তারা কাভার করে ফেলতে পারবে। সুতরাং কাউকে বিক্রি করতে হবে না, যার ফলে পুরো ব্যাংকিং সেক্টরটা স্থিতিশীলতার মধ্যে থাকবে, পুঁজিবাজার থাকবে এবং পুঁজিবাজার ব্যাংকিং সেক্টর যদি ভালো থাকে সামগ্রিক অর্থনীতিও কিন্তু ভালো থাকবে। জনাব জিয়া রহমান, আপনি যে একটা বিষয় বলছিলেন যে ক্যাপিটাল মার্কেট সবগুলো সেক্টর, যেমন ধরেন মার্চেন্ট ব্যাংক, ব্রোকার এবং সামগ্রিক ডিএসসি কেন্দ্রিক সমস্ত ইনস্টিটিউশনগুলোকে একই ছাদের মাথায়, আমি যেটা বলতে চাচ্ছিলাম, একই ছাদের নিচে এনে একটা ফেয়ারের আয়োজন আপনারা করতে যাচ্ছিলেন, এই বিষয়টি সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো। আসলে এটি দুটির উদ্দেশ্যে করা হচ্ছে। একটি উদ্দেশ্য হচ্ছে যে ব্র্যান্ডিং। আপনি জানেন যে নানা কারণে পুঁজিবাজার সম্পর্কে একটা মিস ব্র্যান্ডিং হয়েছে, নেতিবাচক ব্র্যান্ডিং হয়েছে। পুঁজিবাজার মানে হচ্ছে জুয়ার জায়গা, পুঁজিবাজার অর্থনীতিতে কোনো ধরনের কন্ট্রিবিউট করে না, শেয়ার ছাড়লে আসলে সেকেন্ডারি মার্কেটে শেয়ারের দাম বাড়লে কমলে আমাদের অর্থনীতি কি যায় আসে, এই যে একটি ধারণা পলিসি মেকারদের মধ্যে ঢুকে গেছে, এই ধারণাটা যদি চেঞ্জ না করা যায় তাহলে কিন্তু এই বাজার বিকাশের জন্য যত ধরনের উদ্যোগ নেওয়া দরকার সবগুলো উদ্যোগ নেওয়া হবে না। এবং বিশেষ করে এই যে বললাম একটু আগেও যে বাংলাদেশ ব্যাংকের একটা ছোট্ট বাধা আছে, তো এই বিষয়গুলোকে কিন্তু বিবেচনায় ওভাবে আনা হচ্ছে না এবং কেউ কিন্তু মনে করছে না যে বাংলাদেশ ব্যাংককে বলা দরকার তুমি অর্থনীতির স্বার্থটা করো, কারণ তারা বিশ্বাসই করছেন না যে অর্থনীতিতে এই বাজার অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারে। সুতরাং আমরা এই ফেয়ারের মাধ্যমে, ফেয়ারে অনেকগুলো সেমিনার থাকবে, কিছু কেস স্টাডি থাকবে যে এই পুঁজিবাজার থেকে মূলধন তুলে একটি কোম্পানি কিভাবে তার এক্সপানশন করেছে, কিভাবে তার প্রোডাকশন ক্যাপাসিটি বাড়িয়েছে এবং এখানে কতজন লোকের কর্মসংস্থান হয়েছে, এই সব কিছু মিলে আমাদের অর্থনীতিতে তার কন্ট্রিবিউশন কতটুকু বাড়লো, সেগুলো থাকবে। আমরা যেটা করতে চাচ্ছি একদিকে হচ্ছে ব্র্যান্ডিং, আরেকদিকে হচ্ছে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা বিনিয়োগকারীদের মধ্যে, কি দেখে বিনিয়োগ করবেন, কিভাবে বিনিয়োগ করবেন, বিনিয়োগ করতে গেলে কি কি প্রসেস অনুসরণ করতে হবে এবং একদম নতুন বিনিয়োগকারী যারা এখনো পুঁজিবাজারে আসেননি, অনেকে আসতে চান, তাদের আইপিও অ্যাপ্লিকেশন করতে গেলে কি কি লাগে, সেকেন্ডারি মার্কেটে গেলে কি কি লাগে, এই জায়গাগুলো সম্পর্কে জানানো। এবং আপনি জানেন যে পুঁজিবাজার তো শুধুমাত্র ব্রোকার কেন্দ্রিক না, পুঁজিবাজারের যে অপারেশনস ওর সাথে কিন্তু মার্চেন্ট ব্যাংকার, ওখানে আপনার আছে 2 স্টক এক্সচেঞ্জ, আছে হচ্ছে অ্যাসেট ম্যানেজার, আছে ট্রাস্টি, আছে কাস্টোডিয়ান, আছে ক্রেডিট এজেন্সি, লিস্টেড কোম্পানি। সুতরাং আমরা সবগুলো স্টেক হোল্ডারকে একটি ছাদে নিয়ে আসতে চাই যাতে বিনিয়োগকারীরা কিংবা সম্ভাব্য যারা বিনিয়োগকারী পুঁজিবাজার সম্পর্কে যারা জানতে চান তারা যেন এসে এই বিষয়গুলো জানতে চান পারেন, কার কি দায়িত্ব, কার কি এখতিয়ার এবং তার স্বার্থ বা পুঁজিবাজারের স্বার্থ, বিনিয়োগকারীর স্বার্থ রক্ষায় তার কি করণীয় আছে এবং সেই করণীয়টা সে ঠিক মতো করছে কিনা। এর ফলে দুটো জিনিস হবে, একটি হলো যে এই বিনিয়োগকারী সচেতন হবেন, আরেক দিকে যারা স্টেক হোল্ডার আছেন তারা ভাববেন যে বিনিয়োগকারী তো সচেতন হচ্ছে, সুতরাং আমি যদি আমার জায়গা থেকে দায়িত্বটা সঠিকভাবে পালন না করি, কোনো ধরনের ব্যত্যয় হয়, তাহলে কিন্তু এই লোকগুলো আমাকে আগামী দিনে আবারও প্রশ্ন করবে, আমাকে কিন্তু জবাবদিহি করতে হবে। সুতরাং সে আরো বেশি সতর্ক হবে, তার দায়িত্ব পালনে আরো বেশি যত্নবান হবে। সবকিছু মিলিয়ে আমরা একজন সরকারের প্রভাবশালী যে কোনো একজন নীতি নির্ধারককে হয়তো উদ্বোধনের জন্য নিয়ে আসবো এবং সেটা একটা বড় ধরনের কভারেজ হবে। এটা ডিসেম্বরের 3, 4, 5 তারিখে হবে এবং আশা করছি এর মধ্য দিয়ে বাজারে একটা নতুন ধরনের জোয়ার আসবে। এটা কি প্রথমবারের মতো হচ্ছে নাকি? পুঁজিবাজার নিয়ে আরো মেলা হয়েছে, বিশেষ করে সিএসসি তো পঞ্চমবারের মতো এবার মেলা করছে, কিন্তু তাদের মেলাটা মূলত সীমাবদ্ধ থাকতো হচ্ছে শুধুমাত্র ব্রোকার কেন্দ্রিক। ওখানে কয়েকটি ব্রোকার প্রতিষ্ঠান অংশ নিত এবং সেটাকে যত ধরনের ক্যাম্পেইন করা দরকার, অনেক বেশি মানুষকে ইনভলভ করা দরকার, সেটা আসলে হয়ে ওঠেনি। কিন্তু আমরা যে আঙ্গিকে করতে চাচ্ছি সেটা হচ্ছে প্রথম মেলা বাংলাদেশে সব স্টেক হোল্ডারকে নিয়ে একই ছাদের নিচে এই ধরনের মেলা কিন্তু হয়। এবং আমরা প্রকাশনা করবো, সেই প্রকাশনা আপনি জানেন যে ক্লিয়ারিং কর্পোরেশন হচ্ছে। ক্লিয়ারিং কর্পোরেশন কিভাবে হবে, হলে একজন বিনিয়োগকারীর কি লাভ, আদার স্টেক হোল্ডারের কি লাভ, সেগুলো কিন্তু জানা দরকার। অনেক সময় দেখা যায় অনেক আইন আছে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য, সেগুলোর ইমপ্লিমেন্টেশনটা তারা ওভাবে জানে না। ওখানে আমরা একটা প্রকাশনা রাখবো, একটি স্টল থাকবে যেখানে আপনার ব্যাংক কোম্পানি আইন, সিকিউরিটিজ ল, ইন্স্যুরেন্সের যে আইনগুলো আছে এবং পুঁজিবাজার সংক্রান্ত যত ধরনের প্রকাশনা আছে সেগুলো ডিসপ্লে থাকবে। বিনিয়োগকারী এখানে বসে বসে দেখতে পারবেন এবং পরবর্তীতে কোনো বই যদি পছন্দ হয় তারা বাজার থেকে কিনে নিয়ে পড়াশোনা করতে পারবেন। তাহলে যেটা হবে তারা কিন্তু অনেক বেশি রিচ হবেন, অনেক বেশি সতর্ক থাকবেন যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে। জনাব জিয়াউর রহমান, আমি এই বিষয়টি নিয়ে আরো কিছু কথা বলবো, তবে তার আগে একটি বিরতি নিতে হচ্ছে। এই মুহূর্তে নিচে একটি বিরতি, সাথে থাকবেন, ফিরছি এক্ষুনি।
স্বাগত আরো একবার বিরতির পরে, সাথে আছি সার্বিক সেতু। বিরতিতে যাবার আগে আমরা আলোচনা করছিলাম অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমানের সাথে। ফিরছি আবার আলোচনায়। জনাব জিয়াউর রহমান, বিরতির আগে আপনি ক্যাপিটাল মার্কেট এক্সপো নিয়ে কথা বলছিলেন। আপনার কাছে জানতে চাইবো আরেকটি বিষয়। আপনি জানেন যে ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট নিয়ে আমাদের অনেক বিনিয়োগকারীদের অনেক দিনের একটা আশা ছিল যে এটা সংশোধনীতে নিয়ে আসলে আমাদের অডিট রিপোর্টগুলোর ক্ষেত্রে কোনো অসঙ্গতি থাকবে না, বা সেই জায়গাতে কিছুটা স্বচ্ছতা আরো বেশি দেখতে পাবে। আপনি জানেন তার আন্ডারে এফআরসি অর্থাৎ ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল মন্ত্রিসভাতে পাশ হয়েছে। এই বিষয়টা আপনার কাছে জানতে চাইবো। জি, এটি খুবই পুঁজিবাজারের জন্য ইতিবাচক একটি ঘটনা, বহুদিনের প্রত্যাশিত। আপনি জানেন যে গত 10-12 বছর ধরে এটা নিয়ে আলোচনা হচ্ছে। গত তত্ত্বাবধায়ক সরকার আমলে কিন্তু একটি বিলও পাশ হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটি আইনে রূপান্তরিত হয়নি। একটি লবি নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করছিল। সব কিছু পেরিয়ে শেষ পর্যন্ত আলুর মুখ দেখেছে এফআরএ। জাতীয় সংসদে চলতি মাসের গোড়ার দিকে কিন্তু পাশ হয়েছে, 6 তারিখে পাশ হয়েছে। আমি এই ফাঁকে এই সরকারকে, আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবং বিএসিসিকেও বলবো, তারাও কিন্তু এটির জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা তদবির করেছেন। বিশেষ করে অর্থমন্ত্রীর অনমনীয় মনোভাবের কারণেই কিন্তু এফআরএটি পাশ হয়েছে। এখন এই এফআরএর আওতায় যেটি করা হবে সেটি একটি এফআরসি নামে একটি কাউন্সিল, ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল নামে একটি বডি তৈরি করা হবে। ওই বডি আপনার এফআরএটার বাস্তবায়ন মনিটরিংগুলো দেখবে। আপনি জানেন যে আমাদের যে অডিটিং রিপোর্ট, এই নিয়ে কিন্তু নানা ধরনের বিতর্ক দীর্ঘদিন যাবৎ চলে আসছে। বলা হচ্ছে যে এই জায়গায় স্বচ্ছতা এবং জবাবদিহিতার ঘাটতি থাকার কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় অসাধু উদ্যোক্তারা আপনার চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্মের সাথে যোগ সাজস করে কখনো মুনাফা বাড়িয়ে বা কমিয়ে দেখিয়ে নানা ধরনের ফায়দা হাসিল করে নেয়। এর ফলে কিন্তু রাষ্ট্র বঞ্চিত হয়, এর ফলে কিন্তু জনগণ বঞ্চিত হয়। বিশেষ করে শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে আমরা যেটা দেখি যে কারসাজি শুরুটাই হয় আসলে অডিট রিপোর্ট নিয়ে। অনেক সময় হয় কি, আইপিওতে আসার আগে 3-4 বছর ফুলিয়ে ফাঁপিয়ে কিন্তু অনেক বেশি প্রফিট দেখানো হয় যাতে একটু বাড়তি প্রিমিয়াম পাওয়া যায়। এখন এই প্রিমিয়ামটা যখন অ্যাপ্রুভ করা হয়, সমালোচনার মধ্যে পড়ে কিন্তু বিএসসিসি, যে এত বেশি প্রিমিয়াম দিয়েছে দুর্বল কোম্পানি। কিন্তু বিএসসিসির যে সমস্যাটা, তারা কিন্তু ডিসক্লোজারকে দেখেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রত্যয়ন করেছে, সুতরাং এটাকে তাদেরকে মানতে বাধ্য। সুতরাং ওখানে যদি বাড়তি মুনাফা থাকে, তার আর্নিং বেশি থাকে, সে অনুযায়ী কিন্তু বাড়তি প্রিমিয়াম সে দাবি করতেই পারে এবং যৌক্তিক বলেই মনে হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে যদি এখানে অ্যাকচুয়াল পিকচারটা প্রতিফলিত হতো, তার প্রকৃত মুনাফাটা আসতো, প্রকৃত ইপিএসটা আসতো, তাহলে হয়তো বিএসসিসি সেই পরিমাণ প্রিমিয়াম অ্যাপ্রুভ করতেন না। সুতরাং এই যে আইপিওতে আসার আগে থেকে যে কারসাজি শুরু হয় এবং জনগণকে প্রতারিত করে বাড়তি টাকা বাজার থেকে তুলে নিয়ে যাওয়া হয়, সেটি কিন্তু বন্ধ হবে। এবং এদিক থেকে বিনিয়োগকারীরাও বেঁচে যাবেন, কারণ যে কোম্পানিটা বাড়তি প্রিমিয়াম নিয়ে যাচ্ছে সে কিন্তু একসময় গিয়ে তার অবস্থানটা ধরে রাখতে পারছে না। এটা অন্যদিক থেকে বিএসসিসি বেঁচে যাবে, কারণ হচ্ছে যে তার যে বদনাম হয়, তার কোনো দোষ না করেও দোষী হয়ে যায়, সেই জায়গা থেকে কিন্তু সে এখন একটু রক্ষা পাবে। এটা একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সেকেন্ডারি মার্কেটে যাওয়ার পর আবার অনেক কোম্পানি ভালো প্রফিট করছে, সে কিন্তু তার প্রফিট হাইড করছে, সে প্রফিট কমিয়ে দেখাচ্ছে। তার দুটো লাভ। একটি লাভ হচ্ছে যে সরকারকে রাজস্ব দিতে হয় না। আপনি জানেন যে প্রফিটের উপরে কিন্তু কর্পোরেট ট্যাক্স আছে, সুতরাং ট্যাক্স কম দিতে হয়। এই টাকাটা তারা তাদের পকেটে তাদের মতো করে নিয়ে যায় এবং বিনিয়োগকারীদেরকে লভ্যাংশ বেশি দিতে হয় না। তাহলে বিনিয়োগকারী বঞ্চিত হচ্ছেন, পাশাপাশি বঞ্চিত হচ্ছে রাষ্ট্র। যদি এফআরসিটা গঠিত হয়, শক্তিশালী এফআরসি হয়, কার্যকর এফআরসি হয়, তাহলে এই এফআরসি যদি দেখভাল করে, তাহলে কিন্তু এই ধরনের কারসাজি বন্ধ হবে। আপনি জানেন যে আইনের মধ্যে অনেক শক্তিশালী কিছু ব্যবস্থা রাখা হয়েছে। আপনার যে কোনো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রতিষ্ঠান এবং কি আইসিএমই থেকে যারা পাশ করেছে, তারাও কিন্তু লাইসেন্স নিয়ে অডিট করতে পারবে, কিন্তু তাদেরকে আবার আলাদাভাবে এফআরসি থেকে লাইসেন্স নিতে হবে। যদি কোনো প্রতিষ্ঠান আইনের ধারাগুলো লঙ্ঘন করে কিংবা কোনো ধরনের যোগ সাজস প্রমাণিত হয়, তাহলে তার লাইসেন্স বাতিল হবে, তার বিরুদ্ধে জরিমানা করা যাবে এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যাবে, যেখানে জেলেরও ব্যবস্থা আছে। সুতরাং এই আইনটির বাস্তবায়ন হলে আমরা মনে করি যে অনেকটাই কারসাজি বন্ধ হবে এবং এই যে অডিটিং ব্যবস্থা, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম, তাদের কাজের মধ্যে অনেক বেশি স্বচ্ছতা আসবে, অনেক বেশি জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে, যা আমাদের দীর্ঘমেয়াদে পুঁজিবাজারকে বেনিফিট করবে। সেক্ষেত্রে সিলেকশন প্রসেসটা কেমন হবে সেটা কি বলতে পারবেন? সিলেকশন প্রসেসের বিষয়গুলো কিন্তু আসলে আইনে স্পষ্ট করে বলা আছে। জি, ওখানে বলা আছে এবং এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের একজন প্রতিনিধি থাকবে, এর মধ্যে বিএসসিসি এর একজন প্রতিনিধি থাকবে, এর মধ্যে আপনার অর্থ মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবে, এতে এনবিআর এর একজন প্রতিনিধি থাকবে। যেহেতু সকল বডির একজন করে প্রতিনিধি থাকবে, এখানে আইক্যাপ যেটা আইসিআইবি, তাদের একজন থাকবেন, এখানে আইসিএমইবির একজন থাকবেন। এই কারণে আমাদের মনে হয় যে একটা ব্যালেন্সড এবং একটা শক্তিশালী করা সম্ভব। শুধুমাত্র আমাদের দেখতে হবে যে এটির যে প্রধান করা হবে এবং এটির সচিবালয়ের যে দায়িত্ব যাকে দেওয়া হবে, এই দুজন ব্যক্তিকে যেন সিলেক্ট করা হয় যারা অনেক বেশি প্রোঅ্যাক্টিভ এবং যারা অনেক বেশি ক্যাপাবল। সেটি যদি হয়, আমরা মনে করি যে এই সংস্থাটি পুঁজিবাজারের জন্য, অর্থনীতির জন্য অনেক ভালো ভূমিকা রাখতে পারবে। আরেকটি বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড সেক্টরকে নিয়ে আপনার কাছে কি মনে হয় বর্তমানে মিউচুয়াল ফান্ডগুলোর অবস্থা কেমন, কোন দিকে যাচ্ছে?
আসলে মিউচুয়াল ফান্ডগুলো তো দীর্ঘদিন যাবতে আপনি দেখছি যে খুব বেশি ভালো পারফর্ম করতে পারছে না। তার একটি বড় কারণ হচ্ছে মার্কেট যে আসলে 2010-এর পর পড়তে পড়তে এত নিচে নেমে আসবে, সেটি হয়তো যারা এইসব ফান্ড যারা অপারেট করেন তারা ওভাবে রিড করতে পারেননি। যদিও তারা দাবি করেন একটি জায়গায় যে যদি আমরা কিছুটাও রিড না করতে পারতাম তাহলে প্রতি বছর আমরা ডিভিডেন্ডগুলো দিয়ে যাচ্ছি কিভাবে। কিন্তু আমাদের বিনিয়োগকারীদের জায়গা হচ্ছে দুটি। বিনিয়োগকারীদের একটি হতাশার জায়গা হচ্ছে যে অনেকে যারা মিউচুয়াল ফান্ডের ইউনিট কিনেছিলেন বিভিন্ন প্রাইসে, এমনকি আইপিওতে কিনেছিলেন 10 টাকা করে, সেসব ইউনিটের প্রাইস কিন্তু 4, 5, 6 টাকা। এখন প্রশ্ন উঠতে পারে যে মিউচুয়াল ফান্ড তো আসলে কিনবে তার ডিভিডেন্ডের জন্য, ক্যাপিটাল গেইনের জন্য না, এবং এটি যখন অবসায়ন হবে তখন সে তার টাকাটা পেয়ে যাবে। কিন্তু অনেক বিনিয়োগের তো নানা প্রয়োজনে টাকাটা বাজারকে প্রত্যাবাসনও করতে হয়, তুলে নিতে হয়। তো যে 10 টাকা কিনেছে ইউনিট, সে এখন 4 টাকা বিক্রি করবে, 5 টাকা বিক্রি করবে, তাহলে তো তার এবং লোকসান সবচেয়ে হচ্ছে। মজার ব্যাপার হচ্ছে এই ফান্ডগুলো দেখা যাচ্ছে যখন ডিভিডেন্ড দিচ্ছে এদের ক্যাশ না দিয়ে বেশিরভাগ সময় বোনাস রিইনভেস্ট দিচ্ছে। রিইনভেস্টমেন্টের জায়গাটায় আমাদের আসলে একটা অবজারভেশন আছে, এবং আমরা মনে করি যে এই জায়গাটা রিথিঙ্ক করা উচিত। কারণ রিইনভেস্টমেন্ট যে ফর্মুলায় দেওয়া হচ্ছে, আপনি জানেন এনএভির উপর ভিত্তি করে একটি কোম্পানি রিইনভেস্টমেন্ট হিসেবে যে কটা শেয়ার দিচ্ছে, যদি সে ক্যাশ ডিভিডেন্ড একই পরিমাণে দিত তাহলে তার 3 গুণ কিন্তু ইউনিট কিনতে পারতো বিনিয়োগকারীরা। তার মানে কিন্তু বিনিয়োগকারীরা বঞ্চিত হচ্ছেন। এই জায়গাটা যেন ভারসাম্য আসে, ফান্ডের গ্রোথ হতে হবে, আবার বিনিয়োগকারীদেরকে বঞ্চিত করা চলবে না। এই দুটো বিষয়কে কিভাবে সমন্বয় করা যায়, এটি আমরা আশা করব যে বিএসসিসি দেখবেন এবং তার একটি ফর্মুলা বের করবেন, প্রয়োজন বোধে আইনটি সংশোধন করে তারপরে হলেও যে মিউচুয়াল ফান্ডের প্রবৃত্তিটা ধরে রাখার জন্য চেষ্টা আরেকটি করবেন। বিষয় হচ্ছে কি, মিউচুয়াল ফান্ডের ব্যাপারে বিএসসি থেকে কিছু সংশোধনী নিয়ে আসা হচ্ছে। আপনি জানেন যে মিউচুয়াল ফান্ড আইনে বলা আছে যে একটা ফান্ডের মেয়াদ 10 বছরের উপরে এরা এই করতে পারবে না, এরপর আবার রিনিউ করে নিতে হবে। সেই দিক থেকে কিন্তু অনেক ফান্ড আমরা দেখেছি 10 বছরের উপরেও চলছে, এবং অনেক ভালো ভালো ফান্ড। এবং আপনি জানেন যে মিউচুয়াল ফান্ড সেক্টরে কিন্তু খুব বেশি ভালো ফান্ড আমরা দেখি না। সেক্ষেত্রে হাতে গোনা যে কয়েকটা ফান্ড রয়েছে অনেক বছর মেয়াদি, সেগুলো যদি ক্লোজ এন্ডে আসে তাহলে বিনিয়োগকারীদের কি অবস্থা হবে আপনাকে? হ্যাঁ, যে ক্লোজিং ফান্ডগুলো আছে 10 বছরের বেশি মেয়াদ, কিংবা যেগুলো 10 বছর পূর্তি হবে কিছুদিনের মধ্যে, সেগুলোকে কিন্তু হয় বন্ধ করে দিতে হবে, অথবা একটি অপশন আছে, যদি তার ইউনিট হোল্ডারদের 2/3 সম্মতি দেয় যেটি কনভার্ট করা ওপেন ইন্ডে, তাহলে কিন্তু ওপেন ইন্ডে কনভার্ট করতে পারবে। এবং আমাদের কাছে যে খবর আছে, কোনো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ফান্ডই কিন্তু শেষ পর্যন্ত বন্ধ হচ্ছে না, সবগুলো কনভার্ট হচ্ছে। যদিও আমি মনে করি যে আসলে এই কনভার্সনের জায়গায় না গিয়ে এগুলো বন্ধ করে দেওয়াই ভালো ছিল, আবার নতুন করে ফান্ড নিয়ে আসতে পারতেন। কিন্তু তারা ভাবছেন যেহেতু বাজারে আপনার ইউনিটের দাম অনেক বেশি কম, গ্যাপটা অভিহিত মূল্য এবং মার্কেট প্রাইসের মধ্যে অনেক বেশি গ্যাপ, সে কারণে নতুন ফান্ড নিয়ে আসলে সাবস্ক্রিপশনটা ঠিক মতো হবে না, এতগুলো ফান্ড বন্ধ হয়ে যাবে। সে কারণে সেগুলো বন্ধ না করে কনভার্ট করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সবগুলোই বোধহয় শেষ পর্যন্ত আপনার ওপেন ইন্ডে কনভার্ট হয়ে যাবে। তবে কালকে একটি ঘটনা ঘটেছে, পরশুদিন আপনার কোনো একজন বিনিয়োগকারী বোধহয় কোর্টে মামলা করেছিলেন, মামলায় এসএসসি যে অপশনটা দিয়েছে কনভার্ট করার, সেই অপশনের উপর 6 মাসের একটি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর মধ্যেই কিন্তু আপনার ফান্ডগুলোর মেয়াদ শেষ হয়ে যাবে, তাহলে সেগুলো বাকি সময়টা কি লেনদেন হবে না? এই সময়টা কিভাবে অপারেট করবে? সে কি এর মধ্যে কনভার্ট করতে পারবে? সে একটি বড় আইনি প্রশ্ন দেখা দিয়েছে। আমরা আশা করব যে বিএসসিসি খুবই দ্রুত এই বিষয়ে তাদের যে আইন পরামর্শক আছেন তাদের সাথে আলোচনা করবেন, প্রয়োজন বোধে কোর্টে ওই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবেন, যে কোনো ধরনের একটি ব্যবস্থা নেবেন। কারণ একটি অনিশ্চিত অবস্থার মধ্যে কিন্তু বিনিয়োগকারীরা এখন দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন যে তাদের এই ইউনিটগুলো তারা রাখবেন নাকি ইউনিট থেকে বের হয়ে আসবেন। জনাব জিয়াউর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আমাদের পরে সংবাদের সাথে থাকুন।